আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 4 এবং প্রেসির 30 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে ফায়ার ইন কোভিড হসপিটাল, মানে কোভিড হসপিটালে আগুন লেগেছে, এটা নিয়ে একটা আমরা রিপোর্ট দেখব এবং তার সাথে সাথে ইংলিশ গ্রামার এবং ইংলিশ যে ভোকাবুলারি পার্টটা আছে সেটাও দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিসে প্রোভাইড করে থাকি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে কয়েকবার পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলছে এখানে, ফার্স্ট লাইনটা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। এখানে বলছে দুই বন্ধু একত্র পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। তার মানে দুই বন্ধু একসাথে পায়ে হেঁটে ভ্রমণে বেরিয়েছিল। ঠিক আছে, তার মানে আপনাকে পাস্ট ইনডিফিনাইটে বিষয়টাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখলাম। কারা বেরিয়েছিল? দুই বন্ধু, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা লিখলাম টু ফ্রেন্ডস। ঠিক আছে, বেরিয়েছিল। ওয়েন্ট ফর আ ওয়াক, ওয়েন্ট ফর আ ওয়াক। ঠিক আছে, অন ফুট পায়ে হেঁটে, পদব্রজে টুগেদার একসাথে। তার মানে কি? পদব্রজে ভ্রমণে বাইর হইয়াছিল, বিষয়টাকে আমরা এইভাবে লিখলাম কি ওয়েন্ট ফর আ ওয়াক, পাস্ট ইনডিফিনিট লেখা হচ্ছে ওয়েন্ট ফর আ ওয়াক অন ফুট টুগেদার। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে কিভাবে করলাম। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলল তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটি ভালুক দূরে দেখা গেল। তার মানে যখন তারা উপস্থিত হয়েছিল ঠিক তখনই হঠাৎ করে দেখতে পেয়েছে বিষয়টা। তাহলে এই বিষয়টাকে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনিটেই কিন্তু লিখতে হবে। দেখুন কিভাবে বিষয়টাকে আমরা করলাম। কি লেখা হলো? সাডেনলি আ বিয়ার অ্যাপিয়ার্ড, মানে হঠাৎ করে একটা বিয়ার, একটা কিনা ভাল্লুক, অ্যাপিয়ার্ড কিভাবে করা হচ্ছে? পাস্ট ইনডিফিনিটে করা হচ্ছে। সাডেনলি আ বিয়ার অ্যাপিয়ার্ড, হঠাৎ একটা বিয়ার, একটা ভাল্লুক উপস্থিত হয়। কোথায়? মানে দেখা গেল, ওটাকে আমরা এইভাবে লিখলাম কি উপস্থিত হয়েছিল। ঠিক আছে, ইন দি ডিস্টেন্স মানে একটু দূরে। ঠিক আছে, কখন? ওয়েন দে অ্যাপ্রোচড, যখন তারা পৌঁছায় কোথায়? নিয়ার আ ফরেস্ট, মানে একটা জঙ্গলের কাছে। বোঝা গেল ব্যাপারটা গেলে আমরা কীভাবে করলাম। তাহলে এই যে হঠাৎ ব্যাপারটা আছে, হঠাৎ একটি ভালুক দূরে দেখা গেল, তার মানে হঠাৎ একটি ভালুককে দূরে উপস্থিত হতে দেখা গেল বা দূরে উপস্থিত হয়েছিল, সেইভাবে কিন্তু আমরা লিখলাম কি সাডেনলি আ বিয়ার অ্যাপিয়ার্ড, মানে হঠাৎ একটা বিয়ার উপস্থিত হয়েছিল, ইন দি ডিস্টেন্স দূরে। ঠিক আছে, ওয়েন যখন দে অ্যাপ্রোচ তারা পৌঁছেছিল, নিয়ার আ ফরেস্ট একটা অরণ্যের কাছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো, ভালো করে বুঝবেন, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। তাহলে আপনি যদি কম্পাউন্ডে করতে চান তাহলে কিন্তু সেইভাবে করবেন যেরকমভাবে আমরা বলি প্রতিদিন কি তা বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পেয়েছিলেন এবং তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করেছিলেন, এইভাবে করা যায়। বা যেরকমভাবে লেখা আছে পার্টিসিপেল করেও কিন্তু আপনি সিম্পল সেন্টেন্সে কিন্তু করতে পারেন। দেখুন এই পর্যন্ত ভালো করে আগে বুঝুন কিভাবে কি বলা হচ্ছে বিষয়টা, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। এখানে বলা হলো দেখুন বিইং স্কেয়ার্ড, আমরা কিন্তু পার্টিসিপেলে করছি। বিইং স্কেয়ার্ড ভেরি মাচ, মানে অতিশয় ভয় পেয়ে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। অতিশয় ভয় পেয়ে বন্ধুদের মধ্যে একজন, তাহলে ওয়ান অফ দি ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডসদের মধ্যে একজন, বন্ধুদের মধ্যে একজন কি করেছিল? ক্লাইম্বড, পাস্ট ইনডিফিনিট লেখা হচ্ছে, ভালো করে ফলো করুন। ক্লাইম্বড মানে আরোহণ করেছিলেন কোথায়? টু আ নিয়ার বাই ট্রি, একটা কাছাকাছি গাছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে বন্ধুদের মধ্যে একজন, এই বিষয়টাকে এখানে লেখা হলো ওয়ান অফ দি ফ্রেন্ডস, তারপরে কি বলা হচ্ছে? তাড়াতাড়ি নিকটবর্তী গাছে উঠলেন, তাহলে ক্লাইম্বড। ঠিক আছে, টু আ নিয়ার বাই ট্রি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু হারিডলি বিষয়টাকে লিখে নেবেন। ঠিক আছে, তাহলে কি হলো? বিইং স্কেয়ার্ড ভেরি মাচ, অতিশয় ভয় পেয়ে, ওয়ান অফ দি ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে একজন, ক্লাইম্ব টু আ নিয়ার বাই ট্রি একটা কাছাকাছি গাছে উঠলো, হারিডলি মানে তাড়াতাড়ি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে পরের বিষয়টা দেখুন কি বলা হচ্ছে। বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। এই দেখিল না, ভাবিয়া দেখিল না, এই বিষয়টাকে সাবজেক্ট কিন্তু যে বন্ধুরা গাছে উঠলো তার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই যেহেতু আমরা লিখে রেখেছি এই ওয়ান, তাহলে কিন্তু আমরা সাবজেক্টটাকে আর লিখলাম না, তাই কমা দিয়ে সাবজেক্টটাকে কিন্তু রেফার হচ্ছে। ঠিক আছে, বাট নেভার থট, কিন্তু সে কখনো ভাবেনি, ফর আ মোমেন্ট এক মুহূর্তের জন্যেও কি ভাবেনি, হোয়াট হ্যাপেন্স টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কি দশা হলো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে দেখুন এই যে পরবর্তী সেন্টেন্সটা আমরা লিখলাম সেখানে কিন্তু সাবজেক্ট ব্যাপারটা কিন্তু আগের সাবজেক্টটাকে কিন্তু রেফার করছে, প্রথম যে বন্ধুরা সেই বন্ধুটার কথা। ঠিক আছে, তাহলে বাট হি নেভার থট, ঠিক আছে, হি নেভার থট ফর আ মোমেন্ট, সে এক মুহূর্তের জন্য ভাবলো না, হোয়াট হ্যাপেন্স টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কি দশা হলো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে পুরো বিষয়টাই কিন্তু আমরা কিসে করলাম? পাস্ট ইনডিফিনিটে করলাম।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আপনারা যদি মনে করেন যে কম্পাউন্ড করে করবেন তাহলে যেভাবে বললাম সেইভাবে কিন্তু করবেন। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বললো দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না। তাহলে একদম সহজ ব্যাপার, পারিত না অ্যাবিলিটি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনাকে কুড ইউজ করতে হবে। ঠিক আছে, পারিত না বলেছে তাই কুড নট ইউজ করতে হবে। দেখুন আমরা সেইভাবে করলাম। মডেল অক্সিলারিজ, কে পারিত না? সেকেন্ড ব্যক্তি, তাহলে দি সেকেন্ড পারসন কুড নট ক্লাইম্ব দি ট্রি। ঠিক আছে, কুড নট ক্লাইম্ব দি ট্রি বা কুড নট ক্লাইম্ব টু দি ট্রি বা কুড নট ক্লাইম্ব আপ দি ট্রি এরকম লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো, দি সেকেন্ড পারসন কুড নট ক্লাইম্ব দি ট্রি। কুড নট ক্লাইম্ব, যেহেতু এখানে কি করা হচ্ছে, কুড লেখা হচ্ছে, তাই কিন্তু এখানে ক্লাইম্ব হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে কি, দ্বিতীয় ব্যক্তি গাছে আরোহণ করতে পারিত না। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কি বলা হচ্ছে, পরের সেন্টেন্সটা কি বলা হচ্ছে ভালো করে দেখুন। এখানে বলা হচ্ছে আর কোনো উপায় না দেখিয়া, তার মানে আর কোনো উপায় না দেখিয়া, এই বিষয়টা আর একটা কি আছে দেখুন, একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া, এই দুটো বিষয়কে আপনি পার্টিসিপেল করে ফেলুন। ঠিক আছে, তারপরে এই দুটো করে সে ভূতলে মৃতবৎ পড়িয়া রইল, এই বিষয়টাকে আপনাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিটে করতে হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? দেখুন আমরা এই পর্যন্ত বিষয়টাকে কিভাবে দেখলাম করলাম, দেখুন কি বলা হচ্ছে, বলছে কোনো উপায় না দেখিয়া, তার মানে কি, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, মানে ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ মানে কোনো উপায় না দেখে, অ্যান্ড থিঙ্কিং ইট ইম্পসিবল এবং সেটাকে অসম্ভব ভেবে, টু ফাইট দি বিয়ার সিঙ্গেল হ্যান্ডেড মানে বিয়ারের সঙ্গে একাকী যুদ্ধ করা, এই বিষয়টা অসম্ভব ভেবে এবং কোনো উপায় না দেখে, বিষয়টাকে আমরা পার্টিসিপেল করে ফেললাম। তারপরে দেখুন, সে ভূতলে মৃতবৎ পড়িয়া রইল, এই বিষয়টাকে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিটে লিখবো। হি লেট ডেড মানে সে মৃতের মতো শুয়ে রইল, অন দি গ্রাউন্ড। ঠিক আছে, মাটিতে। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন, কারণ, তাহলে অ্যাজ লিখলাম, কারণ সে পূর্বে শুনিয়াছিল, পূর্বে শুনিয়াছিল, তাহলে যখনকার ঘটনা সেই ঘটনাটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখছি, কিন্তু তার আগের ঘটনার কথা বলছি, তাহলে আমরা সেটাকে কি করবো, পাস্ট পারফেক্টে করবো। ঠিক আছে, তাহলে কি বলা হলো, হি হ্যাড হিয়ার্ড বিফোর, বোঝা গেল? পাস্ট পারফেক্টে করলাম, হি হ্যাড হিয়ার্ড বিফোর, মানে যে ঘটনাটা আমরা লিখলাম এতক্ষণ ধরে সেই ঘটনাটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে লিখছি, কিন্তু সেই অনুযায়ী সে যেটা শুনেছিল তারও আগে শুনেছিল, তাই সেটার থেকে আরও বেশি সেটা অতীত, তাই কিন্তু সেটাকে আপনাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। তাই লিখলাম হি হ্যাড হিয়ার্ড বিফোর, সে পূর্বে শুনেছিল, দ্যাট যে কি শুনেছিল, সেই বিষয়টাকে কিন্তু ভালুক মরা মানুষ ছোঁয় না, যেহেতু এটা কি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রু একটা ব্যাপার, তাই কিন্তু আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হবে। ঠিক আছে, দ্যাট বিয়ার ডাজ নট টাচ ডেড পিপল। ঠিক আছে, বিয়ার ডাজ নট টাচ ডেড পিপল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আপনি যদি এখানে বিয়ার্স লিখতেন তাহলে কিন্তু এখানে ডু নট হতো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন প্রসেসটাকে কমপ্লিট করে ফেললাম। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রসেসটা কি ছিল দেখুন, এখানে একটা আপনার প্রেসি দেওয়া ছিল, বিষয়টাকে ভালো করে পড়বেন, কি বলা হচ্ছে পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপর এখানে কি বলছে আমরা মানেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কি বলছে এখানে, ভালো করে বুঝেছেন? দেখুন কি বলছে, দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস হু ডু ভেরি ওয়েল ইন দি এক্সামিনেশন, মানে কি, কিছু খুব চালাক ছেলেমেয়েরা আছে, তারা পরীক্ষায় কিন্তু খুব ভালো ফল করে। ঠিক আছে, অ্যান্ড অলওয়েজ কাম আউট অ্যাট দি টপ, এবং তারা কিন্তু সবসময় কিন্তু শীর্ষে আসে। ঠিক আছে, টপ হয়। তারপরে দেখুন, হোয়েন পিপল প্রেজ মানে যখন, হোয়েন পিপল প্রেজ অ্যান্ড অ্যাডমায়ার দেম, যখন মানুষজন তাদেরকে প্রশংসা করে, তাদের প্রশংসা করে, ইউ পসিবলি লুক অন উইথ অ্যানভি, মানে আপনি হয়তো তখন তাদেরকে একটু হিংসার চোখেই হয়তো দেখেন। ঠিক আছে, যখন লোকজন তাদের প্রশংসা করেন আপনি সম্ভবত হিংসার চোখে তাদেরকে দেখেন। ঠিক আছে, তারপরে দেখুন, হাউ ইউ উইশ ইউ ওয়্যার অ্যাজ ক্লেভার অ্যাজ দে, আপনি কিভাবে আশা করেন যে আপনি তাদের মতোই চালাক। ঠিক আছে, এক্সক্লেমেশন। তারপরে দেখুন, বাট ইউ নিড নট বি সরি, মানে আপনার দুঃখিত হওয়ার প্রয়োজন নেই, ফর ইয়োর সেলফ নিজের জন্য, ফর অলদো যদিও, ইউ মে নট বি ক্লেভার যদিও আপনি ক্লেভার না হয়ে থাকেন, নাথিং ক্যান প্রিভেন্ট ইউ, কোনো কিছু আপনাকে প্রিভেন্ট করতে পারবে না, কোনো কিছুই আপনাকে বাধা দিতে পারবে না, ফ্রম বিইং গুড, ভালো হওয়া থেকে। বিষয়টা ক্লিয়ার হলো? তবে নিজের জন্য নিজেকে দুঃখিত করার কোনো দরকার নেই, বা নিজের জন্য নিজেকে দুঃখিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি যদি চালাক না হন তবে কোনো কিছুই আপনাকে ভালো হতে বাধা দিতে পারে না, এই বিষয়টাই কিন্তু এখানে বলতে চাইছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলা হচ্ছে অ্যান্ড রিমেম্বার, এবং মনে রাখবেন, গুডনেস, এই গুডনেস মানেটা কি, গুডনেস মানে হচ্ছে সদ্গুণ যে ব্যাপার বা ধার্মিকতা যে ব্যাপারটা, সেটাকেই বলা হয় কিন্তু গুডনেস। ঠিক আছে, গুডনেস ইজ মাচ বেটার
দ্যান আর নাভলার। নাভলার মানে কি, মানে অভিজাত বা উন্নত যে চরিত্র সেটাকেই বলা হয়, ভালো যে চরিত্র, সৎ গুণের যে ব্যাপারটা সেটাকেই বলা হয় নাভলার। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, গুডনেস ইজ মাচ বেটার অ্যান্ড নবলার, মানে এই যে গুডনেস ব্যাপারটা সে কি মানে মনে রাখতে বলছে, ধার্মিকতা বা সদ্গুণ এই ব্যাপারটা কিন্তু কি বলছে, নবলার একটা ব্যাপার, ভালো একটা ব্যাপার, মহৎ একটা জিনিস। ঠিক আছে, কি বলা হচ্ছে তারপরে দেখুন, দেন মিয়র ক্লেভারনেস। মিয়র মিন্স কি, নিছক, অ্যান্ড ক্লেভারনেস মানেই বুঝতে পারছেন চালাকি। তার মানে কি বললো, বলছে যে মনে রাখবেন ধার্মিকতা বা সদ্গুণের যে ব্যাপারটা সেটা কিন্তু নিছক চতুরতার চেয়ে অনেক বেশি ভালো এবং মহৎ জিনিস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন, বিসাইডস পাশাপাশি গুড অ্যান্ড কাইন্ড ম্যান, মানে একজন গুড ম্যান বা একজন কাইন্ড ম্যান হ্যাজ ইজ রিওয়ার্ড টু, তার কিন্তু রিওয়ার্ড আছে, তার কিন্তু পুরস্কার আছে। কোথায় সেটা পরে বলা হচ্ছে, দেখুন, ইট মে নট বি ফেম দ্যাট হি উইন্স, মানে সে যেটা জেতে তার ফেম নাও থাকতে পারে, অর ওয়েলথ দ্যাট হি রিকোয়ার্স, বা সে যেটা রিকোয়ার করে, যে ওয়েলথটা সে যেটা অ্যাকোয়ার করে, যেটা অর্জন করে, সেই ওয়েলথের কিন্তু ফেম নাও থাকতে পারে। বাট দি স্মাইল দ্যাট হি হেল্পস টু ব্রিং ব্যাক, কিন্তু যে স্মাইলটা সে নিয়ে আসে, ফিরিয়ে দেয়, টু আ স্যাড ফেস, একটা দুঃখিত মুখে বা একজন দুঃখী কারোর মুখে যখন সে স্যাড ফেসের মুখে যখন সে কোনো স্মাইলকে ফিরিয়ে দেয়, সেইটা কি, ইজ দি রিচেট অফ রিওয়ার্ডস, মানে সেটাই হলো সব থেকে বড় একটা পুরস্কার। তার মানে পুরো মানেটা কি বলছে, বলছে তার জেতা জিনিস বা অর্জিত সম্পদের খ্যাতি নাও থাকতে পারে, তবে তিনি যে হাসিটি দুঃখী মুখে ফিরিয়ে আনতে সহায়তা করেন, তা হলো সব থেকে কিন্তু বড় পুরস্কার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে বিষয়টা মানে বুঝতে পেরেছেন কি বলতে চাইছে। তাহলে যখন বুঝেছেন বিষয়টাকে, একটা এর জিনিসটাকে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে কি, গুডনেস যে ব্যাপারটা, অর্থাৎ সদ্গুণের যে ব্যাপারটা বা ধার্মিকতার যে ব্যাপারটা, সেটাই কিন্তু সব থেকে বড় একটা কি গুণ। ঠিক আছে, সেই বিষয়টাই বলতে চাইলো। ঠিক আছে, মানে ক্লেভার হয়ে যে আপনাকে টপ রেজাল্ট করে টপ হওয়ার পরেও যে সে ভালো মানুষ হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। সে কিন্তু দয়ালু যে ব্যাপারটা, মানে রিচেস্ট যে ব্যাপারটা কোয়ালিটি, সেটা কিন্তু সব থেকে রিচেস্ট ব্যাপারটা হলো গুডনেস। ঠিক আছে, মানে ক্লেভার পিপল কিন্তু সবসময় একটা তারা কিসের অবলম্বন করে থাকে, তারা কিন্তু সবসময় কানিং যে ব্যাপারটা, মানে এই যে ক্লেভারনেসের যে ব্যাপারটা, সেটা সেই রকম কিন্তু অবলম্বন করে থাকে তারা প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু গুডনেস ব্যাপারটা যেটা, সেটা কিন্তু সব থেকে বড় একটা মহৎ গুণ। সেটা কিন্তু কোনো অংশেই তার তুলনা কিন্তু কোনো অংশেই কানিং যে ব্যাপারটা, চতুরতার যে ব্যাপারটা, সে তার সঙ্গে কিন্তু তুলনা করা তার সঙ্গে কখনোই চলে না। এই বিষয়টাই বলতে চাইছি এর মধ্যে। দেখুন, যখন বুঝতে পেরেছেন বিষয়টাকে ভালো করে, তখন একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমরা কিভাবে টাইটেলটাকে দিলাম, কি দিলাম, গুডনেস ইজ দি রিচেস্ট ভার্চু, মানে গুডনেস যে ব্যাপারটা সেটাই কিন্তু সব থেকে বড় একটা গুণ বা মহৎ একটা গুণ, সেটাই কিন্তু আমরা এখানে বললাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন আনসারটা আমরা কিভাবে করলাম, ভালো করে ফলো করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে ক্লেভার পিপল অলওয়েজ ট্রাই, মানে ক্লেভার পিপল কি করে, দেখুন কি বলা হচ্ছে, বলছে ক্লেভার পিপল অলওয়েজ রেজর্ট মানে কি, এই রেজর্ট মানে ব্যাপারটা হচ্ছে কি, অবলম্বন করা। ঠিক আছে, তাহলে ক্লেভার পিপলটা কি করে, অবলম্বন করে থাকে, কি অবলম্বন করে, টু মেয়র কানিং, মানে নিছক যে চাতুরতা, সেই নিছক চাতুরতার কিন্তু অবলম্বন করে থাকে ক্লেভার পিপলরা। ঠিক আছে, ফর প্রেস মানে কি, কিসের জন্য, প্রেজের জন্য, মানে প্রশংসা পাওয়ার জন্য ক্লেভার পিপলরা কি করে, নিছক চাতুরতার কিন্তু কি করে, অবলম্বন করে থাকে। ঠিক আছে, তারপর দেখুন, বাট গুডনেস ইজ আ গ্রেটার ভার্চু, কিন্তু গুডনেস একটা গ্রেটার ভার্চু দ্যান মিয়ার কানিং এর থেকে কিন্তু গুডনেসটা একটা গ্রেটার ভার্চু, অ্যান্ড ইট মেক্স এভরিওয়ান হ্যাপি, এবং এটা কিন্তু সবাইকে হ্যাপি করে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিন্তু দেখুন এইভাবেই কিন্তু বিষয়টাকে করতে হবে। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে, আমরা প্রচুর প্রেসি করিয়ে ফেলেছি এখনো পর্যন্ত, সেগুলোকে বারংবার রিভিশন করুন এবং বোঝার চেষ্টা করুন যে কীভাবে আমরা বিষয়টাকে করছি। তারপরে পুরোটাকে বুঝবেন, পুরো যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে বারংবার পড়বেন, পড়ে মানে বুঝবেন, সেই মানে অনুযায়ী যে ব্রেন ম্যাপ তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু টাইটেলটা অবশ্যই সুইটেবল হওয়া চাই, এবং তারপরে কিন্তু পুরো বিষয়টা যেটা আপনি বুঝলেন সেটাকে কিন্তু নিজের ভাষাতে প্রকাশ করবেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা এইভাবেই কিন্তু এই যে প্রেসি প্যাসেজটা আমরা এখানে এইভাবে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী টাস্ক কি ছিল দেখুন, পরবর্তী টাস্ক একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন রিপোর্টটাকে আমরা কিভাবে লিখছি, কি রিপোর্ট ছিল, ফায়ার ইন কোভিড হসপিটাল, মানে কোভিড হসপিটালে আগুন লেগেছে, ভয়াবহ আগুন লেগেছে, সেই নিয়ে আমাদের একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। কিভাবে বিষয়টাকে লিখছি ভালো করে ফলো করবেন। দেখুন কিভাবে আমরা লিখলাম, দেখুন ফার্স্ট একটা আমরা টাইটেল দিলাম কি, 8 ডায়েট ইন হরিফিক ফায়ার অ্যাট কোভিড হসপিটাল আহমেদাবাদ, মানে আহমেদাবাদে একটা কোভিড হসপিটালে কি হয়েছে, হরিফিক একটা আগুন লেগেছে এবং তাতে 8 জন মারা গেছে। এইভাবে আমরা টাইটেলটাকে সাজালাম। ঠিক আছে, তারপরে দেখুন রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা ফলো করলাম। তারপরে প্রথম প্যারাগ্রাফে আমরা কি দেখব, পুরো যে বিষয়টা ঘটেছে তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা কিন্তু এর মধ্যে দেখব। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা কিভাবে লেখা হলো ভালো করে ফলো করুন। দেখুন কি বলা হচ্ছে, আ ফায়ার ব্রক আউট, মানে একটা ফায়ার
ব্রক আউট হয়েছে, ছড়িয়ে পড়েছে কোথায়? অ্যাট কোভিড হসপিটাল ইন আহমেদাবাদ, গুজরাট। গুজরাটের কোভিড হসপিটালে কিন্তু আহমেদাবাদে, মানে গুজরাটের আহমেদাবাদের কোভিড হসপিটালে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। তারপরে দেখুন 8 পিপল হু ওয়ার অ্যাডমিটেড টু দি আইসিইউ, মানে 8জন মানুষ যাদেরকে কিনা আইসিইউতে ভর্তি করা হয়েছিল, ডাইড, তারা মারা যায়। অ্যান্ড সেভারাল আদার্স, এবং আরও অনেক ব্যক্তি, আরও অনেক পেশেন্ট, তারা কি হয়? ওয়ার ইন ক্রিটিক্যাল কন্ডিশন, তারা কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, হ্যাজ এক্সপ্রেসড, প্রকাশ করেছেন, হিজ কি কন্ডোলসেন্স, তারপরে কি? ওভার দি ইনসিডেন্ট, মানে এই ঘটনার প্রতি তিনি সমবেদনা কিন্তু প্রকাশ করেছেন, ঠিক আছে। তাহলে কি হলো বিষয়টাকে, আমরা যে বিষয়টা লিখতে চলেছি সেই বিষয়টার কিন্তু একটা সংক্ষিপ্ত একটা রূপ, সংক্ষিপ্ত একটা ব্যাপার, অর্থাৎ সূচনার মধ্যে আমরা বিষয়টাকে দেখলাম, ঠিক আছে। তারপরে যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টাকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে লিখবো ডিটেলসে, ঠিক আছে। দেখুন কিভাবে কি লেখা হচ্ছে, বিষয়টাকে ভালো করে বুঝবেন। কি বলা হলো এখানে? এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দি নিউজ সোর্সেস, মানে নিউজ সোর্স অনুযায়ী কি বলা হচ্ছে? ফায়ার ব্রক আউট, ফায়ার ছড়িয়ে পড়েছিল অ্যাট XYZ হসপিটাল, হসপিটালের নামটা বললাম XYZ, সেই হসপিটালে ছড়িয়ে পড়েছিল। ইন দেখুন জায়গার নাম দেওয়া হলো কি? নারুঙ্গাপুরা, নারুঙ্গাপুরা যে জায়গা সেখানে ছড়িয়ে পড়েছে, সেটা কোথায়? আহমেদাবাদ, আহমেদাবাদে। অ্যাট লেট অন থার্সডে নাইট, মানে থার্সডে যে নাইট, সেই থার্সডে নাইটের কিন্তু শেষের দিকে, অর্থাৎ মধ্যরাত্রিতে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ে, সেই বিষয়টাকে কিন্তু বলা হলো, ঠিক আছে। তারপর দেখুন অ্যাট দ্যাট টাইম, মানে সেই সময় 45 পেশেন্টস ওয়্যার অ্যাডমিটেড, সেই সময় কিন্তু 45 পেশেন্টকে অ্যাডমিট করা হয়েছিল, বা 45 পেশেন্ট সেখানে অ্যাডমিট ছিল টু দি 50 বেড স্পেশাল কোভিড হসপিটাল, সেই 50 বেডের স্পেশাল কোভিড হসপিটালে কিন্তু এই 45 পেশেন্টসকে কিন্তু অ্যাডমিট করা হয়েছিল সেখানে সেই সময়, ঠিক আছে। তারপরে দেখুন সেভারাল অফ দেম ওয়্যার কেপ্ট ইন দি আইসিইউ, মানে তাদের মধ্যে অনেকেই কিন্তু আইসিইউতে রাখা হয়েছিল। অ্যাকর্ডিং টু দি পুলিশ অফিসিয়ালস, মানে পুলিশ অফিসিয়ালসদের মত অনুযায়ী, আপন হিয়ারিং দি নিউজ অফ ফায়ার, মানে ফায়ারের ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে, দি ফায়ার ব্রিগেড লেফট ফর দি হসপিটাল, মানে ফায়ার ব্রিগেড লেফট করে কিসের জন্য? হসপিটালে যাওয়ার জন্য কিন্তু ফায়ার ব্রিগেড বেরিয়ে পড়ে, ঠিক আছে। তারপরে দেখুন দি হসপিটাল অথরিটিস ইনফর্মড দ্যাট, হসপিটাল অথরিটি কি জানিয়েছে যে দি পেশেন্টস ওয়্যার রাশ টু দি গভর্নমেন্ট রান কোভিড হসপিটাল, মানে নিয়ার বাই যে গভর্নমেন্ট রান কোভিড হসপিটাল, সেখানে কিন্তু এই পেশেন্টদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সরকারি একটা কোভিড হসপিটালে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন বাট ইন দি মিন হোয়াইল, কিন্তু সঙ্গে সঙ্গে বা তার মধ্যে দি ফায়ার রিচড টু দি আইসিইউ, আইসিইউতে কিন্তু ফায়ারটা পৌঁছে যায়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে 5 মেন, 5জন পুরুষ, অ্যান্ড 3 ওমেন, এবং 3জন মহিলা, অল অফ হুম ওয়ার বিং ট্রিটেড টু দি আইসিইউ, যাদেরকে কিনা আইসিইউতে ট্রিটমেন্ট চলছিল, তারা কি করে? ডায়েড অফ সাফোকেশন, তারা কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে সেখানে মারা যায়, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা বিষয়টাকে লিখলাম। আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে আরও কিছু অ্যাড করার বাকি আছে, বা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা বিষয়টা কিন্তু নিজের মতো করেই লিখবেন। আমরা যেরকমভাবে লিখছি সেটাকেই যে কপি করতে হবে এর কোনো মানে হয় না, আপনারা কিন্তু নিজের থেকেই লিখবেন, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন লাস্ট প্যারাগ্রাফে আমরা কি দেখবো? লাস্ট প্যারাগ্রাফে যে গভর্নমেন্ট কী কী কম্পেনসেশন দিচ্ছে, লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার বা তদন্ত করার যে ব্যাপারটা, সেই বিষয়গুলো কিন্তু আমরা লাস্ট প্যারাগ্রাফে দেখবো। দেখুন কি বলা হলো এখানে। এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দি অফিসিয়াল ফায়ার অফিসিয়ালস, মানে ফায়ার অফিসিয়ালসদের মত অনুযায়ী, দমকল কর্মীদের মত অনুযায়ী, দি ফায়ার কট ফ্রম আর শর্ট সার্কিট, মানে শর্ট সার্কিট থেকেই যে ফায়ারটা লেগেছে সেটাই ধারণা করা হচ্ছে, ঠিক আছে। দি প্রাইম মিনিস্টার্স অফিস হ্যাজ অ্যানাউন্সড, মানে প্রাইম মিনিস্টারের অফিস কি ঘোষণা করেছে? অ্যানাউন্স টু কম্পেনসেট করতে, ক্ষতিপূরণ করতে, ₹2 লাখ টু দি ফ্যামিলিজ অফ দি ভিকটিমস, মানে যারা ভিকটিমস এখানে, তাদের ফ্যামিলিকে 2 লাখ টাকা করে দেওয়ার ক্ষতিপূরণ করেছে ঘোষণা। অ্যান্ড ₹50,000 টু দি ইনজুর্ড, এবং যারা ইনজুর্ড তাদের জন্য কিন্তু 50,000 করে দেওয়ার ঘোষণা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন চিফ মিনিস্টার অফ গুজরাট হবে, ফর নয়, চিফ মিনিস্টার অফ গুজরাট, এখানে কিন্তু অফ হবে, ঠিক আছে। তাহলে চিফ মিনিস্টার অফ গুজরাট হ্যাজ ডিরেক্টেড অ্যান ইনকোয়ারি, তাহলে মানে চিফ মিনিস্টার কিন্তু একটা গুজরাটের চিফ মিনিস্টার একটা ইনকোয়ারি ডিরেক্ট করেছে, কিসের জন্য? অফ দিস অ্যাক্সিডেন্ট, মানে এই দুর্ঘটনার জন্য একটা কি করেছে? তদন্ত করতে বলেছে, ডিরেক্ট করেছে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এইভাবে লিখলাম। আপনারা যারা যেরকমভাবে লিখছেন সেরকমভাবেই লিখতে থাকুন, লিখে জমা দিতে থাকুন, আমরা কিন্তু সেই বিষয়টাকে চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, তারপরে দেখুন আমরা যে প্রতিদিন যে প্রিপোজিশন দেখছি একটা করে, দেখুন আজকে প্রিপোজিশনটা আছে বাই। ফার্স্ট দেখবেন কি বলা হচ্ছে, ফার্স্টেরটা কি বলা হলো? পাশে বোঝাতে। পাশে মানে কি? ব্যাপারটা কি? কোনো কিছুর পাশে, ঠিক আছে। যেমন দেখুন কি লেখা হলো এখানে, এখানে লেখা হলো যে কি কলকাতা ইজ বাই দি রিভার হুগলি, তার মানে কলকাতা হলো হুগলি নদীর পাশে। তাহলে এই পাশে বোঝাচ্ছে, তাই কিন্তু আমরা বাই লিখলাম, ঠিক আছে। তাহলে কলকাতা ইজ বাই দি রিভার
হুগলি, মানে কলকাতা কিন্তু হুগলি নদীর পাশে, তাহলে পাশে বোঝাতে কিন্তু আপনাকে বাই ইউজ করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে প্যাসিভ ফর্ম বোঝাতে, অবশ্যই জানেন আপনারা এই বিষয়টা যে প্যাসিভ ফর্মে কিন্তু আমরা বাই করি, যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি তখন কিন্তু বাই ইউজ করা হয়, তাই কি করা হলো, ইট ইজ ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়, মানে করা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে ইট ইজ ডান বাই মি, এই যে বিষয়টা এটা আমার দ্বারা করা হয়, বিষয়টাকে আমরা বাই হিসেবে লিখলাম প্যাসিভ ফর্মে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে দেখুন নাম্বার 3 কি করা হলো, এখানে বলা হলো পরিমাপ বোঝাতে, পরিমাপ বোঝাতে ব্যাপারটা কি দেখুন, দি ফিল্ড ইজ 150 ফিট বাই 120 ফিট, মানে ফিল্ডটার দৈর্ঘ্য হচ্ছে 150 ফিট আর হচ্ছে প্রস্থ হচ্ছে 120 ফিট, ঠিক আছে, তার মানে এই যে পরিমাপ ব্যাপারটা বোঝাচ্ছে সেটা কিন্তু আমরা বাই দিয়ে লিখলাম, দেখুন বাই দিয়ে কিন্তু লিখলাম, তাহলে দি ফিল্ড ইজ 150 ফিট বাই 120 ফিট, ঠিক আছে, বোঝা গেল পরিমাপ ব্যাপারটা। আচ্ছা, তারপরে 4 নম্বর দেখুন কি বলছে, এখানে বলছে হার বোঝাতে, হার মানে ব্যাপারটা কি, হার মানে কীরকম হার বা কীরকম গতিতে ব্যাপারটা ঘটছে সেইটাকে বোঝাতে কিন্তু আপনাকে কি করতে হবে, বাই ইউজ করতে হবে। যেমন দেখুন অল দি স্টুডেন্টস আর ইমপ্রুভিং, সমস্ত স্টুডেন্টসরা কিন্তু ইমপ্রুভ করছে ডে বাই ডে, দিনের পর দিন, ঠিক আছে, তাহলে এখানে একটা হার বোঝাচ্ছে, দিনের পর দিন ব্যাপারটা হার বোঝাচ্ছে, তাই কিন্তু আপনাকে বাই ইউজ করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন নাম্বার 5 কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো যানবাহনে ভ্রমণ বোঝাতে, তাহলে যানবাহনে ভ্রমণ ব্যাপারটা কেমন দেখুন, উই ওয়েন্ট টু দিল্লি বাই ট্রেন, মানে আমরা ট্রেনে করে কিন্তু দিল্লিতে গিয়েছিলাম, তাহলে যানবাহনে করে ব্যাপারটা বলছে, তাই কিন্তু বাই ট্রেন লেখা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে যানবাহনে ভ্রমণ ব্যাপারটা বোঝা গেল কিভাবে কি করা হয়েছে। নাম্বার 6 দেখুন কি বলা হচ্ছে দ্বারা বোঝাতে, তাহলে এটা অবশ্যই জানেন যে দ্বারা ব্যাপারটা কিরকম হয়, যেমন দেখুন হি গট সাকসেস, সে সাফল্য পেয়েছিল বাই হার্ড ওয়ার্ক, মানে হার্ড ওয়ার্কের দ্বারা, কঠোর পরিশ্রমের দ্বারা, তাহলে এই যে দ্বারা দিয়া ব্যাপারটা বোঝাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে বাই লিখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 7 কি বলা হলো এখানে, এখানে বলা হচ্ছে দেখুন সময়ের মধ্যে বোঝাতে, মানে কোনো একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে বোঝাবে, ঠিক আছে, যেমন দেখুন সে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, তাহলে হি উইল কাম, সে আসবে, আসবে কখন, বাই ইভিনিং, সন্ধ্যের মধ্যে, ফুল স্টপ, ঠিক আছে, তাহলে হি উইল কাম বাই ইভিনিং, মানে সে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, ঠিক আছে, তাহলে সময়ের মধ্যে বোঝাতে কিন্তু বাই ইউজ করা হয়। তারপরে দেখুন নাম্বার 8 কি বলা হচ্ছে, বলছে কারোর সম্পর্কে জানতে বোঝাতে, তার মানে ব্যাপারটা ক্লিয়ার করে নিন এক্সাম্পলটা দিয়ে, কি এখানে দুবার হি হয়েছে, একবার হবে হি ইজ অ্যান ইন্ডিয়ান বাই বার্থ, মানে সে জন্মসূত্রে কিন্তু ভারতীয়, ব্যাপারটা বোঝা গেল, মানে কারোর সম্পর্কে জানতে মানে ব্যাপারটা কিভাবে করতে হচ্ছে, হি ইজ অ্যান ইন্ডিয়ান বাই বার্থ, তাহলে বাইটা কেমন হলো, সম্পর্কে জানতে বোঝাচ্ছে, যে জন্মসূত্রে ব্যাপারটা জানতে বোঝাচ্ছে, তাহলে কারোর সম্পর্কে জানতে বোঝাচ্ছে, তাই করা হলো কি হি ইজ অ্যান ইন্ডিয়ান বাই বার্থ, মানে সে জন্মসূত্রে ইন্ডিয়ান, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা আজকে প্রিপোজিশন প্যাসেজটাকে আমরা কমপ্লিট করে ফেললাম, প্রিপোজিশনের যে রুলসগুলো সেগুলো ভালো করে আপনারা নোট করে নেবেন। আচ্ছা, তারপরে দেখুন আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, সেটা কয়েকটা গ্রামার করতে দেওয়া ছিল, দেখুন এক এক করে গ্রামারগুলোকে ভালো করে বুঝবেন কিভাবে কি করা হচ্ছে। দেখুন ফার্স্টেরটা বলছে আই ওয়াজ হোমলেস, মানে আমি গৃহহীন ছিলাম, নেগেটিভ করতে বলা হচ্ছে, তাহলে সেই একই কথা নেগেটিভ যখন করবেন সেন্টেন্সটা নেগেটিভ হবে, কিন্তু তার মিনিংটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না, মিনিংটা কিন্তু সেম থেকে যাবে। তাহলে আই ওয়াজ হোমলেস, তার মানে আমি গৃহহীন ছিলাম, তার মানে আমার কোনো ঘর ছিল না, ঠিক আছে, গৃহহীন ছিলাম, আমার কোনো ঘর ছিল না। দেখুন কিভাবে করলাম, আই হ্যাড নো হোম, আই হ্যাড নো হোম, নেগেটিভ হয়ে গেল, নো আছে কিন্তু সেন্সটা একই রয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট দেখুন নাম্বার 2 গ্রামারটা কি ছিল এখানে, এখানে ছিল আই ফিল দি গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, মানে সব পিসের যে শান্তির যে সবথেকে গ্রেটেস্ট যে ডেস্ট্রয়ার সেটা হচ্ছে অ্যাবর্শন, সেটা আমি ফিল করি। তাহলে এখানে কি করতে বলা হচ্ছে, ভার্ব করতে বলা হচ্ছে ডেস্ট্রয়ার, তাহলে ডেস্ট্রয়ের ভার্বটা কি, ডেস্ট্রয়ারের ভার্ব হচ্ছে ডেস্ট্রয়, ঠিক আছে। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি ভালো করে ফলো করবেন, এর কিন্তু কোনো নির্দিষ্ট রুলস নেই, যত আপনি প্র্যাকটিস করবেন ততই কিন্তু ধরতে পারবেন যে কিভাবে করা হয়, ঠিক আছে। দেখুন কি হচ্ছে, টুডে অ্যাবর্শন ডেস্ট্রয়েস, অ্যাবর্শন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিখছি তাই ডেস্ট্রয়েস লিখলাম, টুডে অ্যাবর্শন ডেস্ট্রয়েস দি পিস গ্রেটলি, টুডে অ্যাবর্শন ডেস্ট্রয়েস দি পিস গ্রেটলি, বোঝা গেল অ্যাবর্শন কি করে, গ্রেটলি পিসকে ডিস্ট্রয় করে আজকে বা আজকাল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা বিষয়টাকে করলাম। আচ্ছা, নাম্বার 3 দেখুন কি বলা হলো, এখানে বলছে হি হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার, কি করতে হবে, এক্সক্লেমেটরি করতে হবে, বিস্ময়বোধক বাক্য আনতে হবে। দেখুন কিভাবে কি করা হলো, বলছে হাউ ডিফিকাল্টি হি হ্যাড টু গেট সুগার, হাউ ডিফিকাল্টি হি হ্যাড, মানে তার কতটাই না ডিফিকাল্টি ছিল টু গেট সুগার, সুগার নিতে, ঠিক আছে,
বোঝা গেল সুগার পেতে তার কতটাই না ডিফিকাল্টি ছিল, তার একটা বিস্ময়বোধক একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এক্সক্লেমেশন দিলাম, এইভাবে কিন্তু করলাম। ঠিক আছে, এই গ্রেড ব্যাপারটা কিন্তু আপনাকে আর লিখলে হবে না। অ্যাসার্টিভ করতে গেলে আপনি গ্রেড দিয়ে লিখবেন, কিন্তু যখন ইন্টারোগেটিভ করছেন এর মধ্যেই কিন্তু এই হাউ এর মধ্যেই গ্রেড ব্যাপারটা লুকিয়ে আছে সেন্সের মধ্যে। ঠিক আছে, তাহলে হাউ ডিফিকাল্টি এরকম একটা ব্যাপারটা আসবে, এক্সক্লেমেশনটা এরকম আসবে যে কি হাউ ডিফিকাল্টি, মানে হাউ ডিফিকাল্টি একটা অনেকটা একটা ব্যাপার, হাউ ডিফিকাল্টি হি হ্যাড টু গেট সুগার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 4 দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো সো উই উইল প্রে টুগেদার। এই প্রে টুগেদার ব্যাপারটা, প্রে করা কিন্তু অফার করার সঙ্গে সমান। ঠিক আছে, প্রে করা মানে কি অফার করা হয়, যখন প্রে করা হয় সেই প্রে মানে প্রেয়িংটাকে বা প্রেয়ারটাকে কিন্তু অফার করা হয়। ঠিক আছে, তাহলে দেখুন আমরা সেইভাবেই কিন্তু করব। দেখুন কিভাবে কি করছি, নাউন ফর্ম ইউজ করতে বলেছে প্রে, তাহলে প্রে এর নাউন ফর্ম প্রেয়ার লিখলাম। ঠিক আছে, প্রেয়ার নাউন করে দিলাম। এবার অফার হিসেবে লিখছি সাবজেক্টটা, মানে ভার্বটাকে কিন্তু অফার হিসেবে করছি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ভার্ব হিসেবে প্রে ছিল, প্রেটাকে যেহেতু আমরা নাউন করে দিলাম তাই ভার্ব হিসেবে আমরা অফার নিয়ে আসলাম, কারণ প্রেয়ারকে কিন্তু অফার করা হয়। ঠিক আছে, আচ্ছা দেখুন তাহলে সো উই উইল অফার, সো উই উইল অফার আ প্রেয়ার টুগেদার, সো উই উইল অফার আ প্রেয়ার টুগেদার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 5 কি বলা হলো। এখানে বলছে আই হ্যাভ রিমুভড হিজ হাঙ্গার, আই হ্যাভ রিমুভড হিজ হাঙ্গার, আমি তার খিদে মিটিয়ে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, দূর করে দিয়েছি। আই হ্যাভ স্যাটিসফাইড হিম, আমি তাকে স্যাটিসফাইড করেছি। বোঝা গেল কি করতে বলা হচ্ছে, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা হচ্ছে। সিম্পল সেন্টেন্সে জয়েনিং মানে কি, সিম্পল সেন্টেন্স মানে সেখানে একটা মাত্র ভার্ব থাকবে। ঠিক আছে, বোঝা গেল সিম্পল সেন্টেন্স মানে সেখানে একটা মাত্র ভার্ব থাকবে, তাহলে যে কোনো একটা ভার্বকে আপনাকে কিন্তু পার্টিসিপেল করতে হবে। তাহলে এবারে বুঝে দেখুন সেন্স অনুযায়ী যে কোন ভার্বকে পার্টিসিপেল করলে মানেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখুন আপনি যদি এখানে রিমুভ ভার্বটাকে যদি পার্টিসিপেল করেন তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখুন আমরা সেইভাবেই বিষয়টাকে করলাম, কি করলাম, বাই রিমুভিং হিজ হাঙ্গার, তার হাঙ্গারকে রিমুভ করে, রিমুভিং হিজ হাঙ্গার, বাই রিমুভিং হিজ হাঙ্গার মানে তার হাঙ্গারকে রিমুভ করে, আই হ্যাভ স্যাটিসফাইড হিম, আমি তাকে স্যাটিসফাইড করেছি। তাহলে দেখুন এখানে কিন্তু একটাই ভার্ব স্যাটিসফাইড, এই রিমুভ কিন্তু আমরা রিমুভিং করে দিলাম মানে নাউন করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 6 দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো হি আস্কড জেনিয়ালি, হি আস্কড জেনিয়ালি মানে সরলভাবে সে জিজ্ঞাসা করেছিল, এরকমটা মানে বলছে। তাহলে জেনিয়ালির যে অ্যাডজেক্টিভ ব্যাপার সেটা হচ্ছে আপনার জেনিয়াল। ঠিক আছে, তাহলে জেনিয়াল ম্যানার, ইন জেনিয়াল ম্যানার এরকমভাবে কিন্তু লিখতে হবে। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি, হি আস্কড ইন আ জেনিয়াল ম্যানার, হি আস্কড ইন আ জেনিয়াল ম্যানার মানে সে কিন্তু সরলভাবে সহজ সরলভাবে বিষয়টাকে জিজ্ঞাসা করেছিল। ক্লিয়ার হয়েছে। নাম্বার 7 দেখুন কি বলা হচ্ছে। এখানে বলা হলো হি টুক প্রাইড ইন দেম, এই প্রাইড বিষয়টাকে কি করতে বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে, এখানে নাউন হিসেবে আছে। তাহলে প্রাইডের অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রাউড। ঠিক আছে, আর প্রাউডের পরে কিন্তু অলওয়েজ অফ বসে। ঠিক আছে, প্রাউডের পরে সবসময় কিন্তু অফ বসে, এটা মনে রাখবেন। আর প্রাইডের পরে কিন্তু ইন হয়। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি অ্যাডজেক্টিভ হিসেবে, কি হচ্ছে, হি ওয়াজ প্রাউড অফ দেম, তাদের উপর সে গর্বিত ছিল, তাদের প্রতি সে গর্বিত ছিল। যেহেতু এখানে টুক ব্যাপারটা বলেছে, পাস্ট ইনডিফিনিটে বলেছে, তাই আমরাও কিন্তু পাস্টেই বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে হি ওয়াজ প্রাউড অফ দেম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 8 দেখুন কি বলা হচ্ছে। এখানে বলছে বাট হি নেভার হেজিটেটেড, হেজিটেটেড এটাকে ভার্ব হিসেবে আছে এখানে। তারপরে দেখুন এখানে নাউন করতে বলা হচ্ছে, তাহলে হেজিটেশন আসবে। তাহলে দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করলাম, হেজিটেশন। দেখুন কি বলছে, বাট হি নেভার হেজিটেটেড, সে কখনো হেজিটেট করেনি। তার মানে কি, বাট হি হ্যাড নো হেজিটেশন, তার কোনো হেজিটেশন ছিল না। ঠিক আছে, যেহেতু এখানে পাস্ট ব্যাপারটা আছে, হেজিটেটেড আছে, পাস্টে আছে, তাই আমরা কিন্তু পাস্টেই লিখলাম। দেখুন তাহলে হি হ্যাড নো হেজিটেশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট দেখুন নাম্বার 9 কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আই নো হিম, আই নো হিম ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তাহলে কি করলাম, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, বাই কেন হবে না, কারণ বাই বসে না, নোনের পরে কিন্তু সবসময় টু বসে। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ করলাম। যেরকমভাবে দেখুন হিমটা হয়ে গেল হি, তারপরে সাবজেক্ট অনুযায়ী আমি স্যার বললো, তাহলে হি ইজ হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে গেল কি, নো হয়ে গেল নোন, তারপরে বাই বসার কথা কিন্তু নোনের পরে কখনো বাই বসে না, টু বসে, তাই টু বসালাম, তারপরে আইটা হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল মি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে বিষয়টাকে আমরা কিন্তু ভয়েস চেঞ্জটা করে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখুন আমাদের পরবর্তী টাস্কটা কি ছিল, এখানে কিন্তু মিনিংফুল সেন্টেন্স, মেক সেন্টেন্স করতে দেওয়া ছিল, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোইং ইডিয়মস অর ফ্রেজেস। তাহলে এই বিষয়টা ভালো করে দেখবেন কি কি বলা হচ্ছে এখানে। ফার্স্ট কি ছিল, বিল্ড ক্যাসেল ইন দি এয়ার,
এই বিল্ড ক্যাসেল ইন দি এয়ার এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। বলছে যে থিঙ্কিং সামথিং ইম্পসিবল টাস্ক, মানে এমন কিছু অসম্ভব কাজকে নিয়ে ভাবা, এরকম কোনো কিছুকে কিন্তু আমরা বিল্ড ক্যাসেল ইন দি এয়ার বলে থাকি। বোঝা যাচ্ছে? মানে এমন কোনো পরিকল্পনা যার কোনো কিন্তু বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই বা খুব ক্ষীণ সম্ভাবনা আছে, এরকম কোনো বিষয়কে কিন্তু আমরা বিল্ড ক্যাসেল ইন দি এয়ার হিসেবে বলে থাকি। ঠিক আছে? কিভাবে আমরা সেন্টেন্সটাকে মেক করলাম দেখুন, এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ডোন্ট বিল্ড ক্যাসেল ইন দি এয়ার অল দি ডে বাই কপিং দি নোটস, মানে নোট কপি করে এইরকম কাজ করো না, এইরকম মানে বিল্ড ক্যাসেল ইন দি এয়ার কিন্তু করে ফেলো না। কেন? কি করতে হবে তাহলে? ইউ শুড স্টাডি মোর, তোমাকে কিন্তু বেশি বেশি করে স্টাডি করতে হবে। ঠিক আছে? বোঝা গেল তাহলে কিভাবে আমরা বিষয়টাকে করলাম। সেন্সটাকে কিন্তু ধরবেন কিভাবে কি করা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন পরেরটা কি ছিল, নেক্সট ছিল, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে কি, হ্যাভ অ্যান আয়রন উইল। তাহলে হ্যাভ অ্যান আয়রন উইল মানে কি? এর মানে হচ্ছে যে স্ট্রং উইলের যে ব্যাপার, মানে প্রচণ্ড ইচ্ছা শক্তিকে কিন্তু হ্যাভ অ্যান আয়রন উইল কিন্তু বলা হয়। ঠিক আছে? কিভাবে সেন্টেন্সটাকে মেক করা হলো দেখুন, হি ডিড নট গিভ আপ ইভেন আফটার ফেলিং 10 টাইমস, মানে 10 বার ফেল করার পরেও কিন্তু সে ত্যাগ করেনি, অ্যাজ হি হ্যাজ অ্যান আয়রন উইল, কারণ তার কিন্তু প্রচণ্ড ইচ্ছা শক্তি ছিল। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন, রিপ আপ ওল্ড সস। রিপ আপ ওল্ড সস এর ব্যাপারটা মানেটা কি? এর মানেটা হচ্ছে যে টু রিভাইভ আ quarrel which was almost forgotten, মানে এমন কোনো ঝগড়া বা দ্বন্দ্ব যেটা কিনা প্রায় ভুলে যাওয়া হয়েছিল বা প্রায় মনে ছিল না, সেই বিষয়টাকে আবার রিভাইভ করা, আবার পুনরুদ্ধার করা, আবার পুনরুজ্জীবিত করা, মানে পুনরায় ঝগড়া করা বিষয়টাকে কিন্তু রিপ আপ ওল্ড সস হিসেবে কিন্তু বলা হয়। ঠিক আছে? দেখুন আমরা কিভাবে সেন্টেন্সটা মেক করলাম। হি ইজ ভেরি মাচ এক্সাইটেড, সে কিন্তু খুবই উত্তেজিত, টু রিপ আপ ওল্ড সস উইথ হার নাও, এখন তার সাথে পুরাতন বিষয়ে পুরাতন ঝগড়া করতে কিন্তু আবার তার সঙ্গে ঝগড়া করতে কিন্তু সে খুব এক্সাইটেড। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী যে যেটা ছিল, কি ছিল, মিন্স ম্যাটার্স। মিন্স ম্যাটার্স ব্যাপারটা কি? এর ব্যাপারটা হচ্ছে যে আপনার টু কনসিল ফ্যাক্টস, মানে সত্য গোপন করা। ঠিক আছে? সত্যকে গোপন করাকে কিন্তু মিন্স ম্যাটার হিসেবে বলা হয়। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করলাম। সি ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, মানে সে মেয়েটি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড নয়। সি অলওয়েজ মিন্সেস ম্যাটার্স, মানে সে কিন্তু সর্বদাই সত্যকে গোপন করে। ঠিক আছে? ঘটনাকে আড়াল করে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন পালমি ডেজ, এই যে ব্যাপারটা আছে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আপনার প্রসপারাস যে ডেজ বোঝায়, মানে সমৃদ্ধ যে দিন, সেই ব্যাপারটাকে কিন্তু আমরা পালমি ডেজ হিসেবে কিন্তু বলি। ঠিক আছে? কিভাবে লিখছি দেখুন ভালো করে, আই অলওয়েজ রিমেম্বার মাই পালমি ডেজ, মানে আমি আমার পালমি ডেজের ব্যাপারে, যে সমৃদ্ধ যে দিন, সেই সমস্ত দিনের ব্যাপারে কিন্তু অলওয়েজ ভাবি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা এই প্যাসেজগুলোকে, সমস্ত টাস্কগুলোকে কমপ্লিট করে ফেললাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে প্রতিদিন বেসিকে আমরা যেরকমভাবে ক্লাস উপহার দিয়ে থাকছি আপনাদেরকে, আমরা সেইভাবেই কিন্তু এত উদ্যমের সাথে আপনাদেরকে এই ক্লাসগুলো কিন্তু আরও উপহার দিয়ে থাকবো আগামীতে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।